নমস্কার, আমি নারায়ণ। আর আপনারা দেখছেন জে টিভি বাংলা। আর সঙ্গে আছে জে টিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মমতা ব্যানার্জির 15 বছরের শাসন, তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের যে যে দিকগুলো পশ্চিমবাংলার মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে এবং পশ্চিমবাংলার মানুষকে ক্ষতির মুখোমুখি করে দিয়েছে, সেসব ব্যাপার নিয়েই আজকে 15 চার্জশিট পশ্চিমবাংলার মানুষের আদালতে, জনগণের আদালতে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসেছে। আর সেই চার্জশিট করেছেন ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে চার্জশিটে কি আছে, সেই চার্জশিটে যা আছে সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন। চার্জশিটে আছে মহিলাদের সুরক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় নেই, মহিলাদের সুরক্ষা নেই। চার্জশিটে আছে ল অ্যান্ড অর্ডার তলানৈতিক দিক দিয়ে পশ্চিমবাংলা একদম 25 নম্বর স্থানে পৌঁছে গেছে। এর চার্জশিটে আছে যে কিভাবে পশ্চিমবাংলায় 26,000 চাকরি চুরি হয়ে গেল, আর সেই চাকরি কে যোগ্য কে অযোগ্য সম্পূর্ণ একসঙ্গে খিচুড়ি বানিয়ে দিল। আর সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে 26,000 চাকরিকেই বাতিল ঘোষণা করতে হলো। এই যে মানে একটা শাসন ব্যবস্থা পশ্চিমবাংলার, এই শাসন ব্যবস্থাটাকে উজাগর করা অর্থাৎ তুলে ধরা পশ্চিমবাংলার পাবলিকের সামনে, অর্থাৎ চার্জশিট রূপে, অর্থাৎ জনগণের আদালতে নিয়ে আসা, এই কাজটা করেছে আজকে ভারতীয় জনতা পার্টি। আর এইদিকে মমতা ব্যানার্জি চাচ্ছে এসআইআর এসআইআর বলে হাল্লা করে ওনার যে সমস্ত অপকর্ম আছে, সমস্ত অপকর্ম পশ্চিমবাংলার যে প্রচার, বিজেপির প্রচারের থেকে দূরে সরিয়ে দিতে, মানুষের মানসিকতায় মনে যে ওনার সম্বন্ধে ওনার যে অপকর্ম, এই অপকর্ম যেন ওনার বাংলার মানুষের ভাবনায় না আসে, শুধু এসআইআর এসআইআর বলে হাল্লা করে সবকিছু ঢেকে দিতে যাচ্ছে। এই 15 বছরের অপকর্মকে ঢেকে দেওয়ার একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। উনি ভেবেছিল যে আমি তো আমার দাদা মস্তান, গুন্ডা বাহিনী এবং পুলিশের দ্বারা নির্বাচিত হয়ে যাব, কিন্তু এবার নির্বাচন কমিশনের এই একটু শক্ত রূপ দেখে উনি ভয় পেয়ে গেছে। তাই ওনার অপকর্মকে ঢাকার জন্য আজকে প্রেস কনফারেন্স করে যে সমস্ত চার্জশিটে ওনার ভারতীয় জনতা পার্টি অভিযোগ পেশ করেছে, এই নিয়ে কোনো ছাপাই নেই, কোনো ছাপাই দেওয়ার মতো যোগ্যই না। ওরা ছাপাই দিতে পারেনি, এরা বলতে পারেনি যে 26,000 চাকরি কেন গেল, এরা বলতে পারেনি যে হাদরাস থেকে সন্দেশখালী, হাদরাস থেকে নেই, মানে মিশে থেকে হাসখালী থেকে সন্দেশখালী, আর বিভিন্ন জায়গায় যে মহিলাদের উপর অত্যাচার, আরজিকর থেকে কামধেনু, এই নিয়ে কোনো প্রত্যুত্তর বা এই নিয়ে কোন রকম জবাব দিতে পারেনি বাংলার মানুষের কাছে। বাংলার মানুষকে যদি ওরা জজ বলে ভাবে, জনতার আদালত যদি ওরা মনে করতো জনগণকে, তাহলে এরা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নের উত্তর দিত। সেই প্রশ্নের উত্তর দেওয়া বাদ দিয়ে ওরা চলে গেছে পুরা ভারত ভ্রমণে।
কখনো গুজরাট, কখনো উত্তরপ্রদেশ, কখনো বিহার, রাজস্থান, মণিপুর, সারা ভারতবর্ষ ঘুরিয়ে নিয়ে এলো। কিন্তু এদের প্রেস কনফারেন্সে এটা উত্তর দিতে পারলো না যে 26,000 চাকরি কেন গেল। এটা উত্তর দিতে পারলো না যে মমতা ব্যানার্জি ফাইল কেন চুরি করলো, কয়লা কেলেঙ্কারি ফাইল। মমতা ব্যানার্জি কয়লা কেলেঙ্কারির ফাইল ডাকাতি কেন করলো, এটার উত্তর এদের কাছে নেই। একটা তাও ভাবা যেত, যদি এদের দলীয় নেতার বাড়িতে ইডি সিবিআই এর হানা হচ্ছে, উনি পৌঁছে গেল, সেটা একটা মানের বিষয় হয়, চলো আমার সমর্থক। কিন্তু আই পেককে বাঁচাতে ইডি সিবিআই এর হানা দেওয়ার পর ওখানে কেন পৌঁছে গেল, এর সদুত্তর আজ অব্দি পশ্চিমবাংলার মানুষ পায়নি। এরপর উত্তর পায়নি যে, এরপরে উত্তর পায়নি বালু, পাথর, গরু চুরি, কয়লা চুরি, এই সমস্ত চুরি হয়েছে কি হয়নি, আজ অব্দি বলতে পারেনি যে না এগুলো হয়নি বা হয়েছে। মানে খিচুড়ি বানিয়ে রাখা, ক্লিয়ার কোনো কিছু সাফ বাংলা জনগণের সামনে এরা স্পষ্ট করতে পারছে না। চাল রেশন চুরি হয়েছে কি হয়নি, আজ অব্দি প্রেস কনফারেন্স করে বলতে পারলো না যে জ্যোতিপ্রিয় মল্লিক চাল চুরি করেনি। আজ অব্দি বলতে পারলো না প্রেস কনফারেন্স করে উদয়নগড় গুন্ডা না, 2021-এ প্রচুর কুচবিহারের রাজবংশী ছেলে মেয়েকে হত্যার পিছনে উদয়ন গুহ ছিল না। এই হচ্ছে এদের অবস্থা। তো এই নিয়ে আজ এরা যে প্রেস কনফারেন্স করলো যে এত টাকা এত টাকা এত টাকা আমাদের কেন্দ্র সরকার আটকে রেখেছে, দেয়নি দেয়নি, অথচ এটা বলতে পারলো না যে 100 দিনের কাজে দুর্নীতি হয়নি। এই শব্দটা বলার মতো হিম্মত হলো না। এটা বলতে পারলো না যে আবাস যোজনায় কেলেঙ্কারি ঘোটালা হয়নি। এটাও বলতে পারলো না স্বচ্ছ ভারত যে যোজনা ছিল, যে প্রতি গরিব মানুষের বাড়িতে একটা পাকা পায়খানা বানানোর টাকা পয়সা নয় ছয় হয়নি। এরা এটাও বলতে পারলো না যে কেন্দ্রীয় সরকারের প্রতিটা টাকা পয়সার হিসাব আমরা দিয়েছি, যে টাকা কেন্দ্রীয় সরকার আমাদেরকে দিয়েছে আমরা প্রতিটা টাকার হিসাব আমরা কেন্দ্রীয় সরকারকে দিয়েছি। এটাও উত্তর দিতে পারেনি, শুধু বলছে দেয় না দেয় না। এই যে নাই নাই থাই থাই, এই নাই নাই থাই থাই আজকে আমরা 34 বছর বামপন্থী সরকারে দেখেছি, আর এই 15 বছরের তৃণমূল কংগ্রেসে দেখছি। এই নাই নাই থাই থাই এর থেকে মুক্তি চাইছে বাংলার মানুষ। এটাই আমি যা বুঝতে পেরেছি আজকের দুই দলের এই প্রেস কনফারেন্স থেকে। আর ঘটনা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যেটা চাইছে সেটা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি চাইছে এই 26,000 চাকরির একটা সুস্থ স্বাভাবিক বিচার। এর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য, অযোগ্যদের চাকরি অবশ্যই বাদ যাক, আর যোগ্যরা চাকরি আমার ফিরে পাক। তারপর হচ্ছে এই যে কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, এদের যোগ্য শাস্তির ব্যবস্থা হোক। যারা চুরি করেছে তাদের স্থান জেলে হওয়া উচিত, তারা আজ বেলে ঘুরছে। আর লিপস এন্ড বাউন্সে যে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, অথচ ভাইপো বলতো যে আমার 1 টাকার যদি ঘোটালা বাইর করতে পারে কেউ, আমি একদম প্রকাশ্য ফাঁসির মঞ্চে ঝুলে যাব। এই শব্দটা আজকাল বলছে না, কারণ উনি লিপস এন্ড বাউন্স এর কর্ণধার। আর লিপস এন্ড বাউন্স এর 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে অলরেডি। আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে মমতা ব্যানার্জি ভালোভাবে বুঝতে পারছে যে দিদির আর ভাইপোর অবস্থা অনেকটা লালু প্রসাদ যাদবের মতো হবে, কখনো বেলে কখনো জেলে।
কখনো জেলে থাকতে হবে, কখনো বেলে বাইরে হতে হবে। সেটা বুঝতে পেরেই মরিয়া হয়ে লেগেছে যে ওনার যে অপশাসন, এই অপশাসনকে ঢেকে দেওয়ার জন্য এসআইআর এর কান্নাকাটি শুরু করেছে। তবে এসআইআর নিয়ে আরো দু চারটা কথা আছে আমার। এসআইআর এর খেলাটা মমতা ব্যানার্জি যেভাবে খেলতে চেয়েছিল, প্রতীক জৈনের মাধ্যমে অর্থাৎ আইপ্যাকের মাধ্যমে, খেলাটা উল্টো হয়ে গেল। উনি ভেবেছিল যে আমাদেরই তো এসডিও বিডিও সব আমারই হাতের পুতুল, অসংখ্য মুসলমান নাম বাদ দিয়ে দাও, মুসলিম লোকের নাম বাদ দিয়ে দাও, তারপর আবার উঠিয়ে দেব, তাহলে আমি আবার মুসলমানদের মসিহা হয়ে যাবো, অর্থাৎ মুসলমানদের মানে শুভচিন্তক হয়ে উঠবো। কিন্তু ঘটনাটা ঘটে গেছে উল্টা। নাম তো বাদ দেওয়ার সময় দিয়ে দিয়েছে, তখন ওনার হাতে এসডিও ভিডিও সবাই ছিল বাদ দেওয়ার সময়, কিন্তু এখন যখন ওঠানোর সময় হয়েছে তখন সে কেসটা চলে গেছে সুপ্রিম কোর্টের হাতে। আর সুপ্রিম কোর্ট বিভিন্ন রকম বিচারপতিদের মাধ্যমে এটাকে সুরাহা করছে। তখন আর ওনারা মানে মমতা ব্যানার্জির হাতে যে সমস্ত এইচডিও ভিডিওর আছে তাদের কারুকার্য আর কাজ করছে না, তাই অসংখ্য মুসলমান নাম বাদ করেছে। এটাই আমার অ্যানালাইসিস। উনি যে গেম খেলতে চাইছিল এবার উল্টো গেম হয়ে গেছে। তাই উনি এখন এত মরিয়া হয়ে গেছে, মুসলমান মহিলাদের বলছে আপনারা হাতাকন্তি নিয়ে সিআরপিএফ দের উপরে ঝাঁপিয়ে পড়ুন, মানে সিআরপিএফ দের বিরুদ্ধে উস্কাচ্ছে বাংলার মুসলমানদের। আর উনি বাঙালি আর রোহিঙ্গাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মানে খিচুড়ি বানানোর চেষ্টা করছেন। ওনার চরিত্রে হচ্ছে খিচুড়ি বানিয়ে রাজনীতি করা, এর বাইরে উনি কিছু করতে পারবেন না। কান্দাকাটি, পায়ে ব্যান্ডিজ, এই হচ্ছে ওনার রাজনীতি। ভালো পায়ে ব্যান্ডিজ লাগানো, মাথা ভেঙ্গে চৌচির হয়ে গেছে, বামফ্রন্ট ভেঙ্গে চৌচির করে দিয়েছে, 80টা সেলাই মাথায়, এই ধরনেরই রাজনীতি উনি জানে। বাস, এর আগে কিছু না। বাংলাকে উন্নত করতে হলে বিকল্প শক্তিকেই ক্ষমতায় আসীন করতে হবে, যে কেন্দ্রে আর রাজ্যে সমান্তরাল ভাবে বাংলাকে উন্নতির পথে নিয়ে যেতে পারবে। এটাই আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। विगत 15 सालों में भय, भ्रष्टाचार और भेदभाव की राजनीति चल रही है। झूठ, डर और हिंसा का सहारा लेकर अपनी राजनीति को आगे बढ़ाने का नया राजनीतिक थ्योरी ममता बनर्जी ने प्रस्तुत किया। कोई भी सरकार को चुनकर आने का आधार जन कल्याण के काम होते हैं। तृणमूल कांग्रेस का चुनकर आने का आधार झूठ, डर और हिंसा है। मगर भारतीय जनता पार्टी 2011 से ही इसके खिलाफ एक संघर्ष कर रहे हैं और मुझे लगता है कि इस बार बंगाल की जनता पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने जा रही। महिला मुख्यमंत्री हैं, वो स्वयं महिला हैं। उनके शासन में महिलाओं का हाल पूरे देश में सबसे खराब है। 34,738 मामले महिलाओं के खिलाफ दर्ज किए गए। टीएमसी द्वारा, इनकी कैडर के द्वारा महिलाओं पर अपराध के केस में खुलेआम संरक्षण दिया गया। आरजी कर के केस में जो आरोपियों के वकील होते हैं, इनको इनाम में राज्यसभा दिया जाता है। और संदेश खाली में धड़ल्ले से आदिवासी महिलाओं का शोषण हुआ, वो भी तृणमूल कांग्रेस का पदाधिकारी था। कस्बा लॉ कॉलेज के बलात्कार में चुप्पी साध ली गई। पार्क स्ट्रीट बलात्कार को ममता बनर्जी ने घड़ी हुई घटना बताया। हंसकाली
पीड़िता के केस में टीएमसी नेता के एक बेटे ने बलात्कार किया तो टीएमसी के नेताओं ने उसके महिला के चरित्र पर ही सवाल उठा दिए। कामदूनी सामूहिक बलात्कार और हत्या के लिए मुख्यमंत्री ने स्वयं महिला जो न्याय की मांग कर रही थी उनको माओवादी बताया। दुर्गापुर मेडिकल छात्रा के सामूहिक बलात्कार में महिलाओं पर सवाल उठा दिए गए कि आप बाहर क्यों जाती हैं। ये चुनाव जो है वो एक प्रकार से जान जाने के भय से मुक्ति का चुनाव है, आजादी जाने के भय से मुक्ति का चुनाव है। पूरे बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। वो भय से मुक्ति का, अपनी संपत्ति के लूटने के भय से मुक्ति का चुनाव, रोजगारी छीनने के भय से मुक्ति का ये चुनाव है। महिलाओं की सुरक्षा खतरे में है, इसके भय से मुक्ति का चुनाव है। और युवाओं के भविष्य पर जो भय और अंधकार छाया है, इसके मुक्ति का चुनाव। ये चुनाव शांति के भरोसे का है, सम्मान की जिंदगी की गारंटी का चुनाव है, मुफ्त इलाज गरीब को मिले इसके भरोसे का चुनाव है, पक्के घर का अधिकार सिंडिकेट न छीन ले इसके भरोसे का चुनाव है, मुफ्त बिजली हर गरीब तक पहुंचे इसके विश्वास का चुनाव है, हर घर में नल से जल पहुंच जाए इसके भरोसे का चुनाव है, युवाओं के उज्जवल भविष्य का भरोसे का चुनाव है और घुसपैठियों से मुक्त एक बंगाली समाज की रचना के भरोसे का चुनाव। और ये भरोसा आज बंगाल के चुनाव का मुख्य मुद्दा बना है। भय को निकालना, भरोसों के प्रस्तापित करना, इसका मतलब है टीएमसी को हटाना और भारतीय जनता पार्टी का शासन यहां पर लाना। चार्जशीट में घुसपैठियों की समस्या को हमने ढंग से उजागर किया है। घुसपैठिया न केवल देश की सुरक्षा के लिए बहुत बड़ी चिंता का विषय है, वो हमारे गरीब श्रमिकों की मजदूरी में भी हिस्सेदारी लेते हैं, गरीब लोगों के अनाज में भी हिस्सेदारी प्राप्त करते हैं और युवाओं की रोजगारी भी छीन। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाड़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा। हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। सबथेके बेশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। তিনটেই বিজেপি শাসিত রাজ্য। মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও হাতরাস এই নিয়ে চুপ কেন? আপনি বাংলার আইন শৃঙ্খলা সুরক্ষিত করার কথা বলছেন, ভরসা দেওয়ার কথা বলছেন। আমরা ভয়ে কাঁপছি কবে আবার লালকেল্লার সামনে গাড়ি ফাটে, আমরা ভয়ে কাঁপছি কবে আবার সংসদে বিস্ফোরণ হয়। পহেলগাঁওতে যে পর্যটক বৃন্দ মারা গেলেন তাদের সুরক্ষা কে দেখবে? কারা কারা তার জন্য ধরা পড়লো তার তালিকা কোথায়? প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, মনরেগার মজুরি বন্ধ করে রেখেছেন, গ্রামীণ আবাসনের টাকা আটকে দেওয়া হয়েছে, জল জীবন মিশন প্রকল্পে আমাদের বকেয়া টাকা দেওয়া হয়নি। আর মহারাষ্ট্র টাকা পাচ্ছে, গুজরাট তো পাচ্ছে, উত্তরপ্রদেশ পাচ্ছে। খালি বাংলার বেলায়
একটাই কথা না, অনুপ্রবেশকারী। কারণ বাংলা বললে তো তারা করে না, অন্য রাজ্যের লোকেরা রোহিঙ্গা বলে, পুশব্যাক করার কথা বলে, বাংলা বললে থুতু চাটার কথা বলে। আপনি বাঙালিকে অপমান করছেন, বাংলাকে অপমান করছেন। আপনারা বঙ্কিমচন্দ্রকে দাদা বলেন, রামকৃষ্ণর আগে স্বামী বসান, রবীন্দ্রনাথকে সান্যাল বলেন, রবীন্দ্রনাথের জন্ম বোলপুর বলেন, এবং তারপর মনে করেন ভারতবর্ষের সব থেকে উজ্জ্বল, সব থেকে নীলকান্তমণি বাংলা, দ্য জুয়েল ইন দ্য কুইন্স ক্রাউন, সে বাংলা দখল করবেন। সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে। মানুষ দেখেছে বিজেপি এখানে আসে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কাটতে, আর তৃণমূল কংগ্রেস আছে মানুষকে এখানে ন্যায় দিতে, সুরক্ষা দিতে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। দর্শক, প্রিয় দর্শক, আপনারাও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।